প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে আমরা উপস্থিত হয়েছি অংশীদারির অঙ্ক নিয়ে। অংশীদারির অঙ্কটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 2024-এর পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কারণ এখান থেকে দুইটা অথবা তিনটা অঙ্ক আসতে পারে। আমি গত ক্লাসে শেয়ার ইস্যু শিখিয়েছিলাম, আজকে অংশীদারি শেখাবো। কোনো শিক্ষার্থীর যদি শেয়ার ইস্যু এবং অংশীদারি এই দুইটা অঙ্কই শেষ করা থাকে, তাহলে সে 5 সেট অঙ্ক অবশ্যই করতে পারবে। এই দুইটা থেকেই 5 সেট আসবে। তবে তারপরও যদি কোনো শিক্ষার্থীর এক্সট্রা একটা সাবধানতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বলবো লিফোভিফোটা করে নিতে। কারণ তুমি যদি লিফোভিফো করে নাও তাহলে 7টা অঙ্ক পেয়ে যাবা, অর্থাৎ অংশীদারি থেকে 3টা, শেয়ার ইস্যুর 2টা, লিফোভিফোর 2টা, এ হচ্ছে 7টা। তবে তুমি তো 7টা করতে পারবা না, ফাইনাল অ্যাকাউন্ট থেকে 2টা করতেই হবে। এখান থেকে করতে পারবা 5টা, এই 7টা থেকে 5টা করবা, আর সেই সাথে ফাইনাল অ্যাকাউন্ট 2টা করবা, তাহলে 7টা হয়ে যাবে। আর একটা কথা শিক্ষার্থীরা, আমাদের অধিকাংশ শিক্ষার্থী 7টা অঙ্ক করতে সময় মিলিয়ে উঠতে পারে না। এজন্য আমি তাদেরকে পরামর্শ করব, প্রয়োজন নেই 7টা করার, তুমি 6টা করবা, কিন্তু 6টাই যেন নির্ভুল হয়। হ্যাঁ, 6টা করলে 6টা যদি নির্ভুল হয় তুমি 60 পাবা, আর অবজেক্টিভে তুমি যদি 20ও পাও তাহলে তো তোমার 80 থাকবে, বলো। তাই এজন্য অন্তত 6 সেট অঙ্ক নির্ভুলভাবে মিলিয়ে আসার চেষ্টা করবা। তবে হ্যাঁ, যদি কেউ সময় পাও যে আমি 7 নাম্বারটায় টাচ করার সময় আছে, তাহলে কেন করবা না বলো? তাহলে অবশ্যই 7 নাম্বারটায় টাচ করবা। আর একটা কথা, অংশীদারি থেকে যদি 3টা নাও আসে, যদি 2টাও আসে, সেক্ষেত্রে শেয়ার ইস্যু থেকে আসবে 3টা। এক্ষেত্রেও কিন্তু আমাদের এই 3 সেট অঙ্ক থেকে মোট 7টা অঙ্ক পেয়ে যাবা। আরও একটা কথা বলি, যদি 7টা নাও পাই, 3 সেট অঙ্ক থেকে যদি 5টাও পাই, তাহলে তো আমার 5টাই করতে পারবো। আমি তো এমনি 7টা পাইলেও 7টা করতে পারবো না। এই জন্য এই 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা। 3টা চ্যাপ্টার ভালো করে পড়লে তোমাদের অ্যাকাউন্টিংয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আর আমরা তো ফাইনাল অ্যাকাউন্ট শিখাই দিছি। যাই হোক শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াবো না, আমরা এখনই তোমাদেরকে নিয়ে যাব স্ক্রিনে। স্ক্রিনে তোমরা কিন্তু একটা শর্ট দেখতে পাচ্ছ, শর্টের উপরে দেখো লেখা আছে অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব। আচ্ছা, অংশীদারদের এই টোটাল হিসাবটা কিন্তু খুব বেশি ঝামেলার না। আর অংশীদারদের হিসাবটা করার সময় একটা জিনিস মনে রাখবা, যে এটা হচ্ছে প্রতিষ্ঠানের সকল লেনদেন, সকল প্রাতিষ্ঠানিক হিসাব বাদ দেওয়ার পরে প্রতিষ্ঠানের লভ্যাংশটা অংশীদারদের ভিতরে, অংশীদারদের সাথে প্রতিষ্ঠানের যে আন্তঃসম্পর্ক, এই সম্পর্কটা প্রকাশ করার জায়গাই হচ্ছে এই অংশীদারির অঙ্কটা। তো এখানে লাভ ক্ষতি আবন্টন বলতে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি অংশীদারদের সাথে কিভাবে বন্টন করা হবে, অংশীদারদের কি কি অধিকার আছে প্রতিষ্ঠানে পাওয়ার জন্য, এবং অংশীদারদের কাছে প্রতিষ্ঠান কি কি পাবে, এই জিনিসগুলোই কিন্তু এখানে দেখানো হয়। তো শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাই, এটা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। এই লাভ লোকসান বন্টন হিসাবের দেখো ক্রেডিট দিকে কিছু এন্ট্রি আছে। এই এন্ট্রিগুলো ওই এন্ট্রিগুলোই যেগুলো হচ্ছে মালিকদের কাছে প্রতিষ্ঠান পাবে, অর্থাৎ নিট লাভের সাথে সেই জিনিসগুলো যুক্ত করতে হবে যে টাকাগুলো মালিকদের কাছে প্রতিষ্ঠান পাবে। এটা প্রতিষ্ঠানের আয়গুলো প্রকাশ করবে, অর্থাৎ মালিক যদি কোনো উত্তোলন করে, উত্তোলনের সূত্র অবশ্যই মালিকদের কাছে প্রতিষ্ঠান পাবে। মালিক যদি কোনো পণ্য উত্তোলন করে নিয়ে যায়, এর দামটাও প্রতিষ্ঠান ওদের মালিকের কাছে পাবে। এই ধরনের যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলো, তবে অংশীদারদের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা হিসাবের শুরুতেই কিন্তু অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবটা লেখা হয়, এরপরে শিরোনাম লেখা হয়, এরপরে যে যে অংশীদার আছে তাদের নামগুলো লেখা হয়। আর ক্রেডিট পাশে একটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে যদি কোনো নিট ক্ষতি থাকে। সাধারণত নিট ক্ষতি থাকে না, তারপরেও অংশীদারদের সমন্বিত হিসাব করতে গেলে অনেক সময় নিট ক্ষতি প্রকাশ পায়। এজন্য আমরা একটু জেনে রাখতে পারি। তোমরা স্ক্রিনের ছবিটাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখো। আর ডেবিট পাশে এই লেনদেনগুলোই আসে। আমি আগে ক্রেডিট পাশ বললাম কারণ ক্রেডিট পাশে কম থাকে, ডেবিট পাশে বেশি এন্ট্রি থাকে। ডেবিট পাশে সাধারণত এই লেনদেনগুলো থাকে যে লেনদেনগুলো প্রতিষ্ঠানের কাছে মালিক পাবে, অর্থাৎ মালিক পক্ষ যেগুলো প্রতিষ্ঠানের কাছে পাবে, এইগুলো আসবে ডেবিট পাশে। যেমন এখানে কিছু খরচের কথা বলা আছে, বকেয়া খরচ, সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর, ঋণ সঞ্চিতি, অস্বাভাবিক ক্ষতি। তবে শিক্ষার্থীরা একটা কথা বলি, এগুলো কিন্তু খুব একটা আসে না। আমাদের মূলত আসে ওই যে অংশীদারদের মূলধনের সুদ, এখান থেকে মূলধনের সুদ, বেতন বা ভাতা, কমিশন, ঋণের সুদ, এইগুলোই সাধারণত ডেবিট পাশে এসে থাকে। তবে অনেক সময় কমিশনের ক্ষেত্রে পার্সেন্ট একটু ঝামেলা করে। হ্যাঁ, এটা বিভিন্ন সময় অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে যাবে। যদি বলে যায় যে এগুলো 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 সমন্বয় পরবর্তী টাকার উপরে কমিশন করতে হবে, আর তার ভিতরে যদি কমিশন কথাটা বলে না দেয়, যে কমিশন সমন্বয় পরবর্তী কথাটা যদি বলে না দেয়, সেক্ষেত্রে আমরা অন্য যেগুলো সমন্বয় করতে বলছে জাস্ট নিট লাভের এই অংশের ক্রেডিট পাশের যোগফল থেকে ওই অংশের ওই আইটেমগুলোকে বিয়োগ দিয়ে দিব ক্যালকুলেশন করে, তার উপরে ডাইরেক্ট পার্সেন্ট কেটে দিব, হয়ে যাবে।
তবে যদি বলে কমিশন পরবর্তী নিট লাভের উপরে কমিশন ধরতে হবে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কমিশন পরবর্তী টাকাটা হচ্ছে 100%, অর্থাৎ কমিশনের আগে যে টাকাটা এটা হচ্ছে কমিশন সহকারে পার্সেন্টে আছে। অর্থাৎ যদি কমিশন 10% হয়, সেক্ষেত্রে তোমরা কি করবা, টোটাল টাকাটারে আগে ক্রেডিট পাস থেকে ডেবিট পাসের সবগুলো থেকে বিয়োগ দিবা। এরপরে মনে রাখবা যেটুকু পাইছে এটুকু আছে 110%, কারণ কমিশনের টাকাটা ওর ভিতরে অন্তর্ভুক্ত আছে। এজন্য ওকে 10 দিয়ে গুণ করে 110 দিয়ে ভাগ করলে উত্তর বের হয়ে যাবে। আর যদি কখনো অঙ্কে আসি, আমরা এগুলো করাবো, পরবর্তীতে আমি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাবো, তখনও এই ধরনের ঝামেলা যখন বাড়বে তখন অবশ্যই আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, এরপরে অংশীদারদের যে মুনাফার অংশটা আছে, মুনাফার অংশটা বন্টন করার সময় দেখবা ওখানে একটা অনুপাত দেওয়া থাকে। যদি কোনো অনুপাত দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু ওখানে সেক্ষেত্রে কিন্তু ওখানে সমান অনুপাতে ভাগ করব। আর যদি অনুপাত দিয়ে দেয় তাহলে সেই অনুপাত অনুযায়ী ভাগ করব। মনে করো 3 জন আছে, একজনের 2, একজনের 3, একজনের হচ্ছে 1, তাহলে কয় ভাগ হলো? 2 ভাগ, 3 ভাগ, 1 ভাগ যোগ করলে 6 ভাগ হলো। তো টোটাল 6 ভাগের থেকে একজন পাবে 3 ভাগ, একজন পাবে 2 ভাগ, একজন পাবে 1 ভাগ। এভাবে করে এই কুরবানির মাংসের মতো ভাগ করে দিবা আর কি। ঠিক আছে, আমরা অঙ্ক করানোর সময় এই জিনিসগুলো সমাধানও ইনশাল্লাহ করাই দিব। এরপরে শিক্ষার্থীরা আমরা পরের ছবিটা খেয়াল করি। এই ছবিটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব খুব সহজ। ডেবিট দিকে তুমি জাস্ট অংশীদারদের উত্তোলনের টাকাটা লিখবা। আমরা কিন্তু লাভ লোকসান আবন্টনের উত্তোলনের টাকা লিখি নাই, শুধুমাত্র উত্তোলনের সুদগুলো লিখেছি। এখানে তোমরা ডাইরেক্ট ডেবিট পাশে উত্তোলনের টাকাটা লিখবা আর ক্রেডিট পাশে মূলধনের টাকাটা লিখবা। আমরা কিন্তু লাভ লোকসান আবন্টনে মূলধনের সুদ লিখেছি, মূলধন লিখি নাই। এখানে মূলধনের টাকাটা লিখবা। এইটুকু যখন লেখা হয়ে যাবে, এরপরে মনে রাখবা লাভ লোকসান আবন্টন হিসেবে যে জিনিসগুলো ডেবিট পাশে আসছিল ঠিক সেই জিনিসগুলো মূলধন হিসাবে ক্রেডিট পাশে আনবো। আবার লাভ লোকসান আবন্টনের যে শিরোনামের জিনিসগুলো ক্রেডিট পাশে আসছিল মূলধন হিসেবে ঠিক সেম জিনিসগুলো ডেবিট পাশে আনবো। তবে শিক্ষার্থীরা, অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করার পদ্ধতি আছে দুইটা। একটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতি, একটা পরিবর্তনশীল পদ্ধতি। আমি একটু আগে যে পদ্ধতিটা তোমাদের বললাম এবং যে ছকটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে অংশীদারদের মূলধনের পরিবর্তনশীল পদ্ধতি। তবে যদি স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হয় তাহলে মনে রাখবা প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন, এছাড়া সেখানে আর কিছুই আসবে না। আর স্থিতিশীল মূলধন যদি করা হয় সেক্ষেত্রে ওই অঙ্কে অংশীদারদের একটা চলতি হিসাব নির্ণয় করতে হয়। অংশীদারদের চলতি হিসাবটা আমরা যে পরিবর্তনশীল অঙ্কটা দেখাইলাম এর মতোই। তবে একটা কথা মনে রাখবা, এখানে মূলধনের টাকাটা বসবে না। মূলধনের টাকা না বসে অংশীদারদের যদি চলতি হিসাবে কোনো উদ্বৃত্ত থাকে সেইটা বসবে। এক, দ্বিতীয়ত এখানে মূলধনের টাকা বাদে আর যে যে এন্ট্রি আছে প্রত্যেকটা এন্ট্রি যেভাবে আছে সেভাবেই বসবে। তবে শিক্ষার্থীরা, আর একটা কথা বলি, তোমরা এটা নোট করে রাখতে পারো। যদি কোনো হিসাবকে বলে দেয় যে এই হিসাবটা সমন্বয় করার পর, যেমন বেতন কমিশন সমন্বয়ের পর, অথবা বলে দিল যে ঋণের সুদ সমন্বয়ের পর, যেটা সমন্বয় করা হয়ে গেছে, ডেবিট করা হয়ে গেছে, লিপিবদ্ধ করা হয়ে গেছে, চার্জ করা হয়ে গেছে, এই কথাটা যদি বলা থাকে সেই এন্ট্রিটা কিন্তু অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। আবার যদি কোনো হিসাব বলে দেয় যে অংশীদার এই টাকাটা তুলে নিয়েছে, প্রত্যেক মাসে সে বেতনটা পেত এবং এই বেতনটা সে প্রতি মাসেই উত্তোলন করে নিয়ে গেছে, যে টাকাটা সে উত্তোলন করে নিয়ে গেছে এটাও কিন্তু কোনো অবস্থাতেই অংশীদারদের মূলধন বিবরণীতে আসবে না। অর্থাৎ যে টাকাগুলো তুলে নেওয়া হয়েছে সেটা মূলধন বিবরণীতে আসবে না, আর যে টাকাটা সমন্বয় বা ডেবিট করা হয়ে গেছে সেটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। আর একটা কথা শিক্ষার্থীরা, সেটা হচ্ছে অংশীদারদের এই অঙ্কে যদি ঋণ থাকে এবং ঋণের উপরে সুদের কথা বলা না থাকে তবুও 6% হারে সুদ অবশ্যই ধরতে হবে। আর যে সময়টা বলবে ওই সময়ের হিসাব করে কিন্তু আমাদের ঋণের সুদের কাজটা করতে হবে। আর একটা সুদ নির্ণয় একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ নির্ণয়টা আমরা অবশ্যই বোর্ডে খেয়াল করব। বোর্ডে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, লেখা আছে উত্তোলনের সুদ নির্ণয়, শুরুতে, মাঝে, শেষে। এটা মাসিক হিসাবে আলাদা হতে পারে, সাপ্তাহিক হিসাবে আলাদা হতে পারে, আবার সারা বছর ধরে উত্তোলন থাকতে পারে, নির্দিষ্ট সময়ে উত্তোলনের কথা বলতে পারে। অর্থাৎ 5 ভাবে উত্তোলনের কথা বলা থাকতে পারে। যদি মাসিক উত্তোলন হয় সেক্ষেত্রে মনে রাখবা মাস মানে 1 বছরে 12 মাস, 12-র অর্ধেক কত? 6। তো যেহেতু 12-র অর্ধেক 6, তাহলে এখানে 6 দিয়ে গুণ হবে। আবার 52 সপ্তাহে বছর, যেহেতু 52-এর অর্ধেক হচ্ছে 26, তাহলে যদি সপ্তাহের মাঝে হয় তাহলে 26 দিয়ে গুণ হবে। উত্তোলন গুণ হার গুণ 6 যদি মাসিক হয়, উত্তোলন গুণ হার গুণ 26 যদি সাপ্তাহিক হয়। একইভাবে যদি এই উত্তোলনগুলো মাসের শুরুতে হয়
তাহলে মাঝখানে যা ছিল তার থেকে 0.5 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ শুরুতে হলে 6.5 আর সাপ্তাহিক হলে 26.5, একইভাবে মাসের শেষে হলে 5.5 আর সপ্তাহে হলে 25.5। ঠিক আছে। আর যদি সারা বছর ধরে উত্তোলন হয় সেক্ষেত্রে উত্তোলন গুণ হার তো সবসময় থাকবে, আর 0.5 দিয়ে গুণ করতে হবে। আর নির্দিষ্ট সময় যদি উত্তোলন হয় সেক্ষেত্রে আমরা উত্তোলন গুণ হারের সাথে 12 দিয়ে ভাগ করব, আর অবশিষ্ট মাস বা অবশিষ্ট সময়কে গুণ করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আমরা তোমাদেরকে এখন একটা অঙ্কে নিয়ে যাব, আমি এটা মুছে ফেলি, আমরা জিনিসগুলো মনে রাখবো যে কিভাবে করতে হয়। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, খুব খেয়াল করো প্রশ্নটা। প্রশ্নের কতে বলেছে এ ও বি এর উত্তোলনের সুদ নির্ণয় করো। আমরা পুরো অঙ্কটাই দেখি এ ও বি এর উত্তোলন সম্পর্কে এখানে কি বলা আছে। পুরো অঙ্কটা আমরা একবার পড়ি। এ এবং বি একটি অংশীদারি কারবারের দুইজন সমান অংশীদার। 2016 সালের 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 80,000 টাকা এবং 70,000 টাকা মূলধন হিসেবে আনয়ন করেন। আচ্ছা, চুক্তির শর্তানুযায়ী তারা কারবার থেকে 5% হারে মূলধনের সুদ পাবেন। সারা বছর ধরে তারা প্রত্যেকে কারবার থেকে 2,000 টাকা করে নগদ টাকা উত্তোলন করেছেন। এছাড়া এ কারবার থেকে 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। নগদ উত্তোলনের উপরে 10% হারে সুদ ধার্য করতে হবে। মনে রাখবা, উত্তোলনের সুদ সবসময় নগদ উত্তোলনের উপরেই হয়, পণ্য উত্তোলনের উপর সাধারণত হয় না। আমরা এভাবে লিখব, ক এ এর উত্তোলনের সুদ, বা উপরে লিখে নিতে পারি উত্তোলনের সুদ নির্ণয়, শুধু এর নাম দিতে পারি। তো এখানে প্রত্যেকে কিন্তু 2,000 টাকা করে উত্তোলন করছে, তাহলে আমরা এ এর না লিখে আমরা নির্ণয় করতে পারি প্রত্যেকের, প্রত্যেকেই 2,000 টাকা করে উত্তোলন করছে। বা এ ও বি এর উত্তোলনের সুদ 2,000 গুণ হার হচ্ছে 10% গুণ 0.5। 0.5 কেন হলো? কারণ হচ্ছে সারা বছর ধরে উত্তোলনের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার করে দেখো কত হয়। 2,000 এর 10% হচ্ছে কি তোমার 200, তাহলে 0.5 দিয়ে গুণ করলে হয় 100। প্রত্যেকের উত্তোলনের সুদ হচ্ছে 100 টাকা করে। এইবারে শিক্ষার্থীরা, আমরা খতে খেয়াল করি। খতে বলেছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা এটা মুছে ফেলি। ক শেষ, আমরা তো খাতায় করছি না, বলো, আমাদের তো মোছার সুযোগ আছে। তাহলে মুছে ফেলি, একটু কোণা দিয়ে করি যেন আমাদের প্রশ্ন দেখা যায়। লাভ লোকসান আবন্টন, ব্যাস, মাঝখান থেকে একটা দাগ, এখানে 1 টাকার ঘর দেই, এখানে 1 টাকার ঘর দেই। আমরা ওখানে 2 টাকার ঘর দেখছিলাম, আমরা চাইলে এখানে 2 টাকার ঘরও দিতে পারি, সমস্যা নাই। ও শিট। আচ্ছা, তাহলে কি গেল? বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। খুব খেয়াল শিক্ষার্থীরা, উপরে যে শিরোনামগুলো আমরা দেখছি জাস্ট কোম্পানি হিসাব করে সেগুলো তো লিখবই, আমি শুধু মেইন অঙ্কটাই দেখাচ্ছি। এখানে আমরা কি করব, প্রথমে লিখব নিট লাভ। নিট লাভ, হ্যাঁ, নিট লাভ লিখে আমি অলংকারগুলো দিচ্ছি না, আমি জাস্ট অঙ্কের মূল জিনিসগুলো বোঝাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা লিখব নিট লাভ। নিট লাভ লিখে তোমরা খেয়াল করো, নিট লাভ আছে 76,300 টাকা। আমি তো যেখানে যেখানে টাকার এন্ট্রি আছে ওখানে ওখানে একটু আন্ডারলাইন করে রাখছি। হ্যাঁ, নিট লাভ আছে 76,300 টাকা। এখানে আর একটা জিনিস আসতে পারে, উপরে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব, এরপরে লিখতে হবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ ব্র্যাকেটে আমরা ছকে যেভাবে দেখাইছি ওইভাবেই তোমরা লিখবা। আমি এখানে বললাম তো অলংকার দিচ্ছি না, যার যার নাম ছিল এ আর হচ্ছে বি। আচ্ছা, এই উত্তোলনের সুদগুলো আমরা কতেই বের করেছিলাম 100 টাকা করে, তাহলে 100 100 দিয়ে দিব, দিলে 100 100 200 দিয়ে দিলাম আমরা 200। আর আসতে পারে পণ্য উত্তোলন, ওই যে আমরা লিখে নিব উপরের অলংকারটা। অলংকারটা আমি এখানে লিখলাম না, বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু লিখবা পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কে করছিল আমরা একটু অঙ্কের দিকে খেয়াল করে দেখি। পণ্য উত্তোলন কে করেছিল? 5,000 টাকার পণ্য উত্তোলন করেছিল এ। এ লিখবো এখানে 5,000, যেহেতু এ একা করেছে ডাইরেক্ট দ্বিতীয় ঘরে নিয়ে গেলাম। এরপরে আমরা খেয়াল করি, আমাদের কিন্তু এই পাশের আর কোনো এন্ট্রি নাই, এখানে প্রথমেই আসবে মূলধনের সুদ। ওখানে বলা আছে মূলধনের উপরে 5% হারে সুদ ধরতে হবে। উপরে লিখে নিবা অংশীদারদের মূলধন হিসাব, অবশ্যই এগুলো লিখে নিবা। তারপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, নাম দিলাম এ বি, যার যা ছিল
কার কত ছিল, এর মূলধন ছিল হচ্ছে ৮০,০০০, তার 5% করলে হয় ৪,০০০, ওর ছিল ৭০,০০০, তাহলে 5% করলে হয় ৩৫০০, তাহলে কত হয় ৭,৫০০। তারপরে এই পাশে আরো আসতে পারে বেতন। বেতন সম্পর্কে যদি কারো কিছু বলা থাকে আমরা একটু দেখে নিব। এ বি কে এই মর্মে নিশ্চিত দিচ্ছে যে বেতন ছাড়াও বি বার্ষিক মুনাফাবাদ 20,০০০ টাকা পাবে। আচ্ছা, কোনো সমন্বয় সাধন করার পূর্বে যে কোনো সমন্বয় কিন্তু সাধন করে নাই, এখানে কিন্তু কোনো বেতনের কথা বলে নাই, কোনো কমিশনের কথা বলে নাই, কোনো ঋণের কথা বলা নাই, ঋণের সুদও বলা নাই। তার মানে এই অঙ্কে আর কোনো এন্ট্রি কিন্তু আসবে না, জাস্ট একটা মূলধনের সুদ। তো আমাদের প্রথম কাজ হবে এই যোগফলটা নামাবো, ৭৬,৫০০ আর হচ্ছে ৫,০০০, তাহলে ৮১,৫০০। এই পাশে ৮১,৫০০ হলে এই পাশেও হবে কত, ৮১,৫০০। তোমরা তো নগদান বই খতিয়ান বইতে ব্যালেন্স সিডিবিডি নামাইছো তাই না, এখানে সেম ভাবে একটা ব্যালেন্স নামাবো। ৮১,০০০ থেকে ৭,০০০ বাদ দিলে ৫০০ তো বাদ হয়েই গেল। ৮১ থেকে যদি আমরা ৭ বাদ দেই তাহলে থাকে হচ্ছে ৭৪,০০০। আচ্ছা শিক্ষার্থীরা, এইবারে অংশীদারদের মুনাফার অংশ। অংশীদারদের মূলধন হিসাব লিখব, লিখে ব্র্যাকেটে লিখবো মুনাফার অংশ। প্রত্যেকটা আমি এটাতে অলংকার দিলাম, প্রত্যেকটা তোমাদের এরকম অলংকার দিতে হবে, এ বি। আচ্ছা, এরা দুজন ছিল সমান অংশীদার, যেহেতু এরা সমান অংশীদার ছিল সুতরাং টাকাটা সমান সমান ভাগ হবে। আচ্ছা, ৭৪,০০০ গুণ এ পাবে 2/1 এখানেও ৭৪,০০০ গুণ এও পাবে 2/1, তো 2/1 করলে এখানে হয় ৩৭,০০০, এখানে হয় ৩৭,০০০, যোগ করলে ৭৪,০০০। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা নিশ্চয়তা দেওয়া আছে। নিশ্চয়তায় বলা আছে যে বেতন বাদেও 20,০০০ টাকার কম পাবে না বি। এই নিশ্চয়তা কে দিছে, এ দিছে। আচ্ছা, বি কত পাইছে, বি পাইছে ৩৭,০০০ টাকা, তাহলে অবশ্যই এটা 20,০০০ টাকার বেশি। তাহলে এখানে নিশ্চয়তা থাকলেও নিশ্চয়তার কোনো কাজ কিন্তু এখানে নাই। তো শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তো এই অংশটা যদি তোমরা বুঝতে পারো, পাশের অংশে আমরা অন্য অঙ্কটা দেখাবো, সেক্ষেত্রে ছবিটা আমরা সরিয়ে বাম পাশে নিয়ে আসতেছি। তো এখানে আমরা মূলধন বিবরণী তৈরি করব, অংশীদারদের মূলধন হিসাব সেম ভাবে ছক কাটবো। একটু চাপা হয়ে যাচ্ছে, সমস্যা নাই। এই টাকাটার আবার 2 ভাগ করে দিবা, এখানেও সেম কাজ করবা, টাকাটারে 2 ভাগ করে দিবা। এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে টাকা, এটা বিবরণ, এটা টাকা। এই পাশে প্রথমে আমরা যদি নতুন ব্যবসা হয় সেক্ষেত্রে মূলধন লিখব, যদি ব্যবসা শুরু করে, হ্যাঁ কারবার শুরু করছে, তাহলে এটা মূলধনে আমরা নগদান টাকা লিখবো, নগদান। আর যদি নতুন ব্যবসা না হয় সেক্ষেত্রে আমরা নগদান লিখবো না। চাইলে এখানে একটা ছোট্ট করে তারিখের ঘর রাখতে পারো, যদি কোনো তারিখ বলা থাকে তারিখটা লিখতে পারবা, সমস্যা নাই, না রাখলেও খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, নগদান, নগদানে একজন আনছিল ৮০,০০০, এ বি, বি আনছিল ৭০,০০০, এ বি, উভয়ের উত্তোলন এই পাশে লিখব উত্তোলন। উত্তোলন লিখে প্রত্যেকের উত্তোলন ছিল ২,০০০ করে, এ আনছিল। আচ্ছা, এই জিনিসগুলো আমরা লিখব, লেখা হয়ে গেলে আমরা এখানে লিখব লাভ ক্ষতি আবন্টন, এখানেও লিখব লাভ ক্ষতি আবন্টন। এইখানে আমরা এই সাইডে যে জিনিসগুলো ক্রেডিট পাশে আসছিল, উত্তোলনের সুদ, আর পণ্য উত্তোলন, এগুলো এই পাশে লিখব। আর এই পাশে যে জিনিসগুলো ডেবিটে আসছিল, অর্থাৎ মূলধনের সুদ,
শিক্ষার্থীরা তোমরা এই পাশে মূলধন বিবরণীতে খেয়াল করো। মূলধন বিবরণীটা পুরো লেখাটা তোমাদেরকে দেখাই নাই, জাস্ট লেখা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে মূলধন বিবরণীতে কিভাবে আমি টাকাটা লিখছি। প্রথমে নগদানটা তোমাদের আগেই বুঝাইছি, খেয়াল করে দেখো। মূলধন সুদ এবং মুনাফার অংশ, যে টাকা দুটো লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে ছিল সেগুলো কিন্তু আমি লাভ ক্ষতি আবন্টন লিখে ক্রেডিট পাশে দিছি। একইভাবে এখানে যেগুলো ক্রেডিট পাশে ছিল, অর্থাৎ লাভ লোকসান আবন্টনের যেটা ক্রেডিট পাশে ছিল, ওখানে মূলধন বিবরণীতে সেটা কিন্তু ডেবিট পাশে দিছি। তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবা। এরপরে খতিয়ানের মতো করেই ব্যালেন্স সিডি নামাইছি, অর্থাৎ যে পাশের যোগফল বেশি আছে দুই পাশেই সেই যোগফলটা লিখছি। এর সাথে এর ব্যালেন্সের একটা সমন্বয় করেছি, বির সাথে বির ব্যালেন্সের সমন্বয় করেছি। ব্যালেন্স সিডি এই পাশে যা নামছে, বিপরীত পাশে ব্যালেন্স বিডি ঠিক সেই টাকাটাই চলে গেছে। শিক্ষার্থীরা আশা করি পুরো অঙ্কটাই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আর একটা অঙ্ক আছে লিফো ভিফো, তবে আশা করি লিফো ভিফো তোমরা এমনিতেই সবাই খুব ভালো পারো। তারপরও যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানালে লিফো ভিফোর ভিডিও করেও আমি দিয়ে দিব। আর শিক্ষার্থীরা আমরা অ্যাকাউন্টিংয়ে আর বেশি সময় দিতে চাচ্ছি না, একটাই কারণ হচ্ছে সামনে আমাদের এইচএসসি 2024-এর পরীক্ষা। অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি নিয়ে খুব ভয়ে আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা শুধু প্লাস নিয়ে ভয়ে আছে, এটা নয়, ইংরেজিতে পাস নিয়েও ভয়ে আছে। তাদের জন্য আমন্ত্রণ থাকলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আগামী দিনের ইংরেজি ক্লাসগুলো দেখো। ইংরেজি ক্লাসগুলো তুমি যদি দেখো, অবশ্যই আমি এতটুকু বলতে পারি, তোমার যে অবস্থানে আসো তার থেকে অনেক উন্নতি হবে এই 15 দিনেই। শুধু তাই নয়, যারা পরিপূর্ণভাবে পাস নিয়ে চিন্তিত তাদের পাস করানোর দায়িত্বটাও নিয়ে নিলাম ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রেখো। আর তোমাদের যে কোনো প্রয়োজন কমেন্ট বক্সে জানাবা। তোমাদের বন্ধুদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবা, যেন তারা আমাদের চ্যানেলের সাথে থেকে নিজেদের পড়াশোনার উন্নতি ঘটাতে পারে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।